নমস্কার, পজিটিভ বার্তার তরফ থেকে সবাইকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। আমি মৌ ভট্টাচার্য আজকে আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের পর্ব মূলত হচ্ছে আমাদের মনের কথা জানার জন্য। আজকের পর্বের নামটি হচ্ছে মনের কথা। আজকে আমাদের সাথে যিনি আছেন ডক্টর নবনীতা মুখার্জি। উনি সাইকোঅ্যানালিস্ট, সাইকোথেরাপিস্ট। উনি আমার টিচারও বটে, সেটা আরও আমার কাছে আনন্দের। আজকে ম্যাডামের কাছ থেকে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে যে মানুষের মনকে কিভাবে আমরা যত্ন করব। ম্যাডাম, প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে মানুষের মন, এই যে মানসিক স্বাস্থ্য, মানুষের মন, এইগুলো আর কি, এইগুলোর যদি কোনো ডেফিনেশন হয় বা এগুলোর কিভাবে কি সংজ্ঞাটা আর কি দেবো আমরা। মানুষের মনের তো সেই অর্থে কোনো ডেফিনেশনস হয় না, কিন্তু মানসিক স্বাস্থ্য বলতে যেটা আমরা বুঝি যে একটা গুড মেন্টাল হেলথ, যেটার মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভালো থাকাটাকে, মানসিকভাবে একটু ভালো থাকা, সেটা হয়তো কোথাও কি শারীরিক ভালো থাকা, দুটো ইন্টারলিঙ্কড ব্যাপার। মন এবং শরীর দুটো যখন একটা স্থিতাবস্থায় থাকে বা স্টেবিলিটিতে থাকে, সেটাকে আমরা গুড মেন্টাল হেলথ বলতে পারি। যেখানে হয়তো আমার একটু আধটু স্ট্রেস, অল্প অ্যাংজাইটি তো পার্ট অফ লাইফ প্রত্যেকে, কিন্তু খুব সাংঘাতিকভাবে মানসিকভাবে আমরা অসুস্থ থাকবো না, খুব সাংঘাতিক মানসিক অসুবিধা হবে না, বা খুব সাংঘাতিক মানসিক কোনো যে অসুখগুলো রয়েছে সেগুলো থাকবে না, সেগুলোকে আমরা গুড মেন্টাল হেলথ বলতে পারি, বা মানে মানসিকভাবে সুস্থতা বলতে পারি। মানসিকভাবে যদি সুস্থ আমরা না থাকি, তখন মানে মানসিক বিভিন্ন রোগগুলো আমাদের মধ্যে দানা বাঁধবে বা তৈরি হবে, এগুলো হবে। সেটা কি মানে মন তো একটা ফ্যাক্টর, যেটার মধ্যে মনের মধ্যেই মানসিক অসুস্থতাগুলো রয়েছে আর কি। সত্যি কথা বলতে মনের অনেক দিক থাকে, তার মধ্যে তো ভালোবাসা, আবেগ, অনুভূতি আর ইন্টেলিজেন্সি সবকিছু মিলিয়েই আমাদের একটা মন। আর মনের মধ্যে যখন নানান অসুবিধাগুলো দানা বাঁধে, সেগুলো থেকেই আস্তে আস্তে মানসিক স্বাস্থ্য আমাদের বিপর্যয়ে নেমে আসে। মানে মন থেকেই মানসিক স্বাস্থ্য। এবার স্বাস্থ্য যদি খারাপ হয়, তাতে তো নানান রোগ থেকেই স্বাস্থ্য খারাপ তৈরি হয়। কিন্তু ম্যাডাম, আমাদের একটা সবসময় আমাদের মানে প্রচলিত ধারণা, মানে আমরা যেরকম ভাবে বেঁচে থাকি তার মধ্যে শরীর খারাপ হলে কিন্তু দৌড়ে আমরা শরীর ঠিক করার জন্য ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু মন যে খারাপ হচ্ছে সেইটা বুঝে ডাক্তারের কাছে যাওয়া বা থেরাপিস্টের কাছে যাওয়া, সেইটা কিন্তু আমরা করে উঠি না। সেইটা নিয়ে যদি আপনি একটু বলেন যে সেই সচেতনতাটা জায়গায় দিয়ে কিন্তু আমাদের পৌঁছতে হবে, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, সত্যি ঠিকই বলেছো। মানে আমাদের তো এখনো সেই সচেতনতা বা অ্যাওয়ারনেসটা নেই, যে যেখানে আমরা মানে মন খারাপ হচ্ছে বা মনের কোনো একটা অসুখ হচ্ছে, সেটা বুঝতে অনেকটা দেরি হয়ে যায়। প্লাস একটু শরীর খারাপ হলে আমরা ডাক্তারের সাহায্য নিই। মানে ধরো জ্বর আসছে, তাতে অন্য একজন লোকে দেখাই, বা মাথা ঘুরছে বা কিছু একটা হচ্ছে, শরীরটা খারাপ লাগছে যে কোনো, এবং সেটাতে বাড়ির লোকও কনসার্ন বেশি। প্রথম কথা, যখন আমার মন খারাপ হচ্ছে, সেটা আমি লজ্জায় হোক, নানান কারণ কেন খারাপ হচ্ছে সেটা বলতে পারছি না। সবচেয়ে মজা হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, পেটে ব্যথা করছে, সেটা আমি কিছু একটা খেয়েছিলাম তাই ফুড পয়জন, সেটা বলাটা অনেক ইজি। যখনই আমার মন খারাপ, তার পেছনে যে কোনো জিনিস খারাপ হওয়ার পেছনে একটা কারণ থাকে। তো এই খারাপ হওয়ার পেছনের কারণটা হয়তো মনের ক্ষেত্রে আমরা আরো বেশি বলতে চাই, তার অনেক বেশি তার মধ্যে অনেক অনুভূতি লুকিয়ে থাকে, কেন খারাপ হয়েছে। সেই খারাপ অনুভূতিগুলো যাতে আমার ব্যক্ত করতে না হয়, সেই জন্য আমরা কাউকে বলি না। তা সেই জন্য না মোটামুটি আমার তার জন্য চিকিৎসাটা পিছিয়ে যায়। এবার তারপরে আমার কথা, সাধারণভাবে আমরা বুঝতেও পারি না যেটার জন্য এত চিকিৎসার প্রয়োজন আছে, না এমনি ঠিক হয়ে যাবে। আমরা ভাবি ও মন খারাপ হয়েছে, দুদিন বাদে ঠিক হয়ে যাবে। এবার দুদিন বাদে ঠিক না হতে হতে যেটা অসুখে দাঁড়িয়ে গেল, যেটা মানসিক স্বাস্থ্যটা খারাপ হলো, এবং তারপর সেখান থেকে ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, একটা ডিসঅর্ডারে পরিণত হচ্ছে আমার মন। সেই জায়গাগুলো হয়তো বুঝতে বুঝতে আমি অনেকটা অসুস্থতার মধ্যে দিয়ে গিয়ে তখন হয়তো একটা ক্রনিক ডিসঅর্ডারে পরিণত হচ্ছে। এটা তো একটা ধরো মানসিক অসুবিধা যখন আমাদের তৈরি হচ্ছে। এছাড়াও দেখবে অনেক ছোটবেলা থেকেই মানুষের মধ্যে নানান অসুবিধা রয়েছে, যেমন ধরো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের রয়েছে, অটিজম, এইসব যে অসুবিধাগুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বাবা মারা অ্যাকসেপ্ট করতে পারে না আমার বাচ্চার মানসিক অসুবিধে বা কোনো একটা প্রবলেম রয়েছে। তো সেটাও কি হয়, আর্লি ডায়াগনোসিসটা হয় না। তার ফলে কি হলো, বাচ্চাটি যখন অনেকটা বেশি অসুস্থ হচ্ছে, তখন গিয়ে আমরা চিকিৎসার জায়গা আছি। সেটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় দেখা গেল অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন হয়তো বাইপোলারের মতো সমস্যা একটু আগে থেকেই জানান দিচ্ছিল, বাবা মা অবহেলা করলেন, বা যে মানুষটি হচ্ছে সেও একটু চেপে গেলেন, মানে সাপ্রেস করে দেওয়া মেন্টাল হেলথটাকে, সিজোফ্রেনিয়া, সবকিছুর ক্ষেত্রে ওই জন্যই হয়তো চিকিৎসাটা পিছিয়ে যায়। ওই একটা লজ্জা যে আমি কেন পারছি না কোপ আপ করতে। মানে সাধারণভাবে সমাজে বলা হয় এমন কিছু না, আমি পারছি তুইও পারবি। হ্যাঁ, প্রত্যেকের ব্যক্তি জীবন আলাদা, প্রত্যেকের মন আলাদা, সমস্যাগুলো আলাদা আলাদা। এটা আমরা মেনে নিতে পারি না বা বুঝতে পারি না বলি না কোথাও কি চিকিৎসাটাই ঠিক মতো হয় না। আর ওই থেরাপিস্টের কাছে যাবো বা মানসিক
রোগ নিয়ে ডাক্তারের কাছে যাবো মানে তো আমি পাগল। এই যে পাগল ট্যাগলাইনটা তো আমাদের শিক্ষিত সমাজ থেকে এখনো দূরে যায়নি না, ওই জন্যই চিকিৎসাই হয় না, তাই সুস্থতাটাও ঠিক মতো আসে না, এই হচ্ছে একটা ব্যাপার। এবং অনেক শিক্ষিত মানুষ কিন্তু এই পাগল ট্যাগটা লাগিয়ে দিতে খুব পছন্দ করে, নিশ্চয়ই, যে তাহলে অনেক কিছু থেকে তো নিজেদেরকেও রেহাই দেওয়া যায়। নিশ্চয়ই। বর্তমান সময়ে আপনার কিরকম, আপনি যেহেতু হুম। পেশেন্ট দেখেন, আপনার হুম। মনে হয় কোন ধরনের মানসিক সমস্যায় বেশি মানুষ ভুগছেন, বা কোন হ্যাঁ। বয়সের মানুষ তারা বেশি মানসিক সমস্যায় ভুগছেন? এখন তো দেখো দিনকে দিন তো মানুষের মানসিক সমস্যা যেন মনে হচ্ছে ক্রমাগত বাড়ছে। মানে যদি আমরা দেখি রেগুলার ক্লিনিকে কাজ করতে করতে যেটা দেখতে পাই, মানে বিফোর কোভিডের পর কোভিড টাইম থেকেই যেন আমার মনে হচ্ছে আরো ব্যাপারটা বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে। সেই সময় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস গেছে অনেকের, বাচ্চাদের সোশ্যালাইজেশন অভাব, সেগুলো থেকে কিছুটা বেড়েছে। আর এছাড়া যদি আমরা দেখি যে প্র্যাকটিক্যালি সমস্যা বলতে দেখো সব বয়সী মানুষের সমস্যা হতে পারে, এবং পার্টিকুলার কোনো এজ নেই যে এই এজটার মধ্যে বেশি সমস্যা তৈরি হতে পারে বা কিছু তারা। তবুও আমি বলবো যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে সমস্যাটা যেন বাড়ার চান্স একটু বেশি, কারণ সেই সময় নানান চেঞ্জেস ছেলে মেয়েদের মধ্যে আসছে। তারপর সব মনের কথা সেই সময় তারা কাউকে খুলে বলতে পারে না, না বাবা মা না টিচার বা বন্ধু বান্ধবদের সাথে যেটা ডিসকাস হচ্ছে সেটাও সব ঠিকঠাক কথাবার্তা হচ্ছে না, কারণ সবাই তো তার সমবয়সী, তাই যাকে বলছি তার কাছ থেকে যদি আমি অ্যাডভাইস পাই সেটাও ঠিকঠাক অ্যাডভাইস হচ্ছে না। তো ওই সময়টা থেকে মানে আমি যেটা দেখেছি অ্যাডোলেসেন্স মানে ধরুন এই বিশেষ করে 9, 10, 11, 12 বা গ্র্যাজুয়েশন করছে এই সময়টার মধ্যে পড়াশোনার চাপ, রিলেশনশিপের চাপ, আর অন্যান্য অনেক বাবা মায়ের টার্গেট ফুলফিল করতে পারছি না, এই মিলিয়ে এই বাচ্চাগুলোর একটা ভীষণ মানসিক ক্রাইসিস কিন্তু তৈরি হয়, যেটা যদি সেই সময় মানে ঠিক মতোভাবে ট্রিটমেন্টের আওতায় না আনা যায়, থেরাপির আওতায় না আনা যায়, তাহলে না পরবর্তীকালে সেখান থেকে তাদের মধ্যে অনেক মানসিক রোগ জন্ম নিচ্ছে। মানে এটা এখন ধরো যারা এই 27-28 বছর বয়সী মানুষ, তারাও কিন্তু অনেক সময় বলছে আমার প্রবলেমটা শুরু হয়েছিল ম্যাডাম এই 9, 10 থেকে বা 11, 12 থেকে, বা ওই অত্যধিক বাড়ির চাপ, কেরিয়ারে কি হবে, বাবা মাকে খুশি করা, এইটা তখন তো বলতে পারিনি, তখন আমি রোজগার করতাম না, বাবা মা আমাকে থেরাপি করাতে পারেননি, মানে এফোর্ট সাপোর্ট করেননি আর কি, এফোর্ট হয়তো করতে পারতেন, সাপোর্ট করেননি। সুতরাং আজ যখন আমি চাকরি পেয়েছি এটা থেরাপি করাচ্ছি, কিন্তু ততদিনে আমার প্রবলেমটা 7-8 বছরের হয়ে গেছে। ঠিক এইখানে ম্যাডাম আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে কখন একটা মানুষ বুঝবে যে তার কিন্তু এবার মানসিকভাবে যে সহায়তার জায়গায় যাওয়া দরকার, নয় সাইকিয়াট্রিস্টের কাছে, নয় সাইকোথেরাপিস্টের কাছে থেরাপি নেওয়া দরকার। সেটার কি মানে শরীর খারাপ হলে যেরকম আমরা কিছু চটপট টেস্ট করিয়ে নিলাম সেগুলো হয়ে গেল, কিন্তু মনটা তো আর দেখা যায় না, শরীরের তো আমরা পাকস্থলী দেখতে পাচ্ছি, আমরা যে কোনো অর্গান দেখতে পাচ্ছি, তো সেইটার কি কিছু মানে সেটা কি আমরা একটু মানুষকে বলতে পারি যে এরকম হলে পর আপনি আসবেন আর কি? নিশ্চয়ই কিছু প্যারামিটার্স হয়তো আছে। মানে দেখো একটা হচ্ছে কি যে মনটা যেহেতু দেখা যায় না, শরীরটা তো দেখা যায়, মানে ধরো হঠাৎ করে আমি পড়ে গেলাম, আমার হাত ভাঙলো, এবার সেটাতে একটা হাতটা ভাঙলো, সেটা তো গিয়ে অর্থোপেডিক বলবেন বা কিছু করবেন, কিন্তু সেটার যে প্রবলেম সেটা আমি চট করে বুঝতে পারছি, আমার পরিবেশের লোকজনও বুঝতে পারছে, পরিবেশ, কিন্তু মনের ক্ষেত্রে তো ব্যাপারটা বোঝা যায় না, বা আমরা বুঝতে দিও না অনেক সময় যে আমার একটা কষ্ট হচ্ছে, লুকোতে চেষ্টা করি নিজেরাই, কিন্তু নিজেদের আগে বুঝতে হবে যে আমার মানসিক সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক, ছোটবেলায় অনেক শিশুরা হয়তো বুঝতে পারে না, সেখানে বাবা মাকে অনেক বেশি কনসার্ন হতে হবে। কিন্তু বড়দের ক্ষেত্রে আমি বলবো যে যদি আমি দেখি যে বেশ কিছুদিন ধরে হয়তো আমার যা প্রোডাক্টিভিটি, আমি যেটুকু কাজ করতে পারি প্রতিদিন, সেটা ঘরোয়া কাজ হতে পারে, আমার বাইরের জগতের কাজ হতে পারে, সেটা আমি ঠিক মতো করতে পারছি না, সেখানে অল্প কাজে আমি খুব স্ট্রেসড ফিল করছি, বা আমার মধ্যে ক্রমশ অ্যাংজাইটি বাড়ছে, আমি খিটখিট করছি, রেগে যাচ্ছে, অল্পতেই মেজাজ হারিয়ে ফেলছি, বা আমার মধ্যে ভীষণ একটা উইথড্রয়াল নেচার তৈরি হয়েছে, যে মানে ধরো আমার এখন কারো ফোন ধরতে ইচ্ছা করে না, অত ভালো লাগে না, মনে হয় কি হবে, মানে এটা বেড়াতে যাওয়ার কথা বললো কি হবে, আমি কি বেড়াতে গিয়ে কিছু জায়গাটা কি করবো আমার দেখি, মানে এরকম যদি এটা আমার মধ্যে চলে আসে, সবকিছু থেকে উইথড্রয়াল নেচার, ভালো লাগছে না, বা আমি আর বাঁচতেই ইচ্ছে করছে না, এই ধরনের যদি ফিচার্সগুলো আসে, বা এর পরবর্তীকালে যদি মনে হয় যে আমি আস্তে আস্তে কিছু শুনছি, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম ধরনেরও কিছু ফিচার্স আস্তে আস্তে ফিল করতে থাকছি, মানে মনে হচ্ছে যেন একটা হ্যালুসিনেশনসের জায়গা, হ্যালুসিনেট করছি সেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু একটা ফিলিং যেটা নট রিয়েল ফিলিং এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বা কোথাও গিয়ে আমি নিজেই ভীষণ একটা কল্পনার জগতে নিজেকে জড়িয়ে ফেলছি, কারণ সেটা করলে আমার একটা কোথাও আরাম হচ্ছে। এই যে ফেজগুলো যদি আসে, তাহলে মনে হয় মানে দরকার যে আমার একটা থেরাপিস্টের একজন পরামর্শ নেওয়াটা ভীষণ দরকার, বা আমি আমার রিলেশনশিপ গুলোকে মেনটেন করতে পারছি না, কথায় কথায় মিথ্যে কথা বলছি, গালাগাল দিচ্ছি, মানে আমি বুঝতে পারছি যে আমার যেটা স্বভাব ছিল, যে পার্সোনালিটিটা ছিল, সেখান থেকে আমি কিছু কারণে সরে আসছি। তো সেই জায়গাটা যদি হয়, তাহলে যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের বাড়ির লোককেও তিনি যদি নাও জানাতে চান, কারণ সবসময় না সব কথা বাড়ির লোক বা খুব কাছের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করা যায় না,
তো সেই জায়গাটাতে তখন একজন থেরাপিস্টের সাথে যোগাযোগ করা, কাউন্সিলের সাথে যোগাযোগ করা সবার আগে দরকার। এবার কাউন্সিলার বা থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট যার কাছে আপনি যাবেন, আপনার পরিস্থিতির স্টেজ অনুযায়ী তিনি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। আগে সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়ে আমার মনে হয়, অন্তত এটা আমার ব্যক্তিগত মত, আগে একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলার বা থেরাপিস্টের কাছে গেলে তারা সেইভাবেই প্রশিক্ষণ প্রাপ্ত যে তিনি অন্তত এটা বলে দেবেন আপনার শুধুমাত্র থেরাপি কাউন্সিলিংই হবে না আপনার ওষুধের প্রয়োজন আছে। সেটা যখন যদি বলেন ওষুধের প্রয়োজন আছে, তখন ওষুধ খেতে হবে, ওষুধের সাথে সাথে থেরাপিগুলো চলে। তার একটা টোটাল ক্লিনিক্যাল প্রসেস আছে, সেইভাবে যেতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমিও অনেক সময় কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি, মা বাবারা হয়তো কানসান, মা বাবারা নিয়ে আসছে কিন্তু থেরাপিস্টের কাছে, কিন্তু যেটা হচ্ছে তারপরেও কিন্তু একটা আড়াল আবডাল, মানে বাচ্চাটিকে সবার সাথে মিশতে দেওয়া হচ্ছে না, বাচ্চাটিকে সমস্ত জায়গায় সোশ্যাল গ্যাদারিং এ নিয়ে যাওয়া হয় না, কারণ ওখানে গিয়ে কেউ হয়তো ধরে ফেলবে বাচ্চাটি হয়তো কোনো রকম ADHD বা অটিজম কোনো কিছুতে ভুগছে একটা। সেইটা কিন্তু আমার মনে হয় একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি ওর রোগটা নিয়ে এবং ওকে অনেক বেশি পিছিয়ে দেয়, যেটাতে অনেক বেশি এগিয়ে যেতে পারতো। হয়তো থেরাপি চলছে, ওষুধ চলছে, সোশ্যালাইজেশন খুব দরকার। সোশ্যালাইজেশন আমার মনে হয় এইটার ক্ষেত্রে ম্যাডাম আপনি কি বলবেন? আপনি তো বাচ্চাদের ট্রিটমেন্ট করেন, বাচ্চাদেরও আপনি দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি কি বলেন সাধারণত প্যারেন্টিং এর ক্ষেত্রে? যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে, যদি বাবা মা বুঝতে পারেন আমার শিশুটিরটা 3-3.5 বছর বয়স থেকেই মোটামুটি, হয়তো তার আগে থেকেও বোঝা যেতে পারে, যে বোঝা যায় যে আমার বাচ্চার একটা সমস্যা আছে। এবার প্রথম কথা না, বাবা মা হিসেবে সেটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে থাকতেই পারে আমার বাচ্চা, হ্যাঁ স্বাভাবিক একদম সম্পূর্ণ যাকে আমরা সাধারণ অর্থে সুস্থ বলি, সেটার থেকে যদি কিছু প্যারামিটার্স একটু আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটাকে আগে মেনে নিতে হবে। হয়েছে, এবার অসুখ হলে তো ডাক্তার দেখাতে হবে, ঠিক তেমনভাবে আগে থেরাপিস্টের সাহায্য নিতে হবে, যে না ও বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিকঠাক কথা বলতে পারবে, এখন কথা বলতে পারছে না তো কি হয়েছে, তা না, কোনো জিনিসই না বড় হলে ঠিক হয়ে যায় না। ঠিক যদি হওয়ার হয় সেটা ছোট থেকেই ঠিক করতে হয়। তো সেই জায়গাটা বাবা মাকে বুঝতে হবে। প্লাস ধরুন একটা কিছু ডিসঅর্ডার ওর আইডেন্টিফাই হয়েছে একটি শিশু, তারপর তো তার ট্রিটমেন্ট চলবে, কিন্তু তার সাথে সাথে বাচ্চাটিকে কোথাও নিয়ে বেরোবো না, বা নিজেদের জীবনযাপন বাবা মা সম্পূর্ণ চেঞ্জ করে দিলাম, নিজেদের সোশ্যালাইজেশন বন্ধ করে দিলাম, তার ফ্রাস্ট্রেশন বাচ্চাটির উপর গিয়ে আসছে, এগুলো না হয়ে যেমন নর্মাল লাইফ চলছিল সেভাবেই চলা, বরং বাচ্চাটিকে থেরাপিস্টের পরামর্শ নিয়ে আরো বেশি সোশ্যাল গ্যাদারিংসে যদি প্রয়োজন হয় নিয়ে, যদি না তাতে ওর কোনো অ্যাডভার্স এফেক্ট হয় সেটা দেখে নিয়ে সেই অনুযায়ী ওকে যদি ঠিকভাবে সবার সাথে মেলামেশা করানো যায়, ঠিকভাবে কোয়ালিটি টাইম বাবা মাও দেন থেরাপিস্ট। থেরাপিটা সবচেয়ে বড় কথা রেগুলারলি করে। অনেক সময় বাবা মা যেটা হয় কি কিছুদিন করালেন, 2 দিন বাদে বন্ধ করে দেন, আবার যখন অসুখটা বাড়াবাড়ি হচ্ছে তখন আবার করালেন। এই কন্টিনিউশন ব্রেক করলে কিন্তু খুব প্রবলেম, সেটা সবার আগে দরকার। আর ম্যাডাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ওরা তো নিজেরা আসতে পারে না, বাবা মার উপরই পুরোটা নির্ভর করে। সো বাবা মার অ্যাটিটিউড চেঞ্জ হওয়ার কিন্তু একদম পজিটিভলি ভাবাটা কিন্তু ভীষণভাবেই দরকার আমার মনে হয়। আর ম্যাডাম আপনি যে বলছিলেন যে এই যে স্বাভাবিকতাটা থেকে না, সেই ছন্দটা থেকে না বেরিয়ে আসা, আমার মনে হয় যে আমরা কি এরকম কিছু, আপনি কি বলতে পারেন যে প্রতিদিনের অভ্যেসের মধ্যে আমরা যদি কিছু আমাদের কিছু এই মানসিক স্বাস্থ্য বা মানসিক সুস্থতা বজায় রাখতে আমরা কি কিছু অভ্যেসের মধ্যে আনতে পারি? হ্যাঁ অবশ্যই, মানে আমাদের মন ভালো রাখার জন্য, যেমন শরীর ভালো রাখতে গেলে আমরা আজকে আসন করি, জিম করছে, কারণ কি ফিজিক্যাল ফিটনেস, হ্যাঁ এত মানে দেখবে প্রচুর জিম চারিদিকে এখন, হ্যাঁ প্রচুর জিম, কারণ সবাই এখন ফিজিক্যাল ফিটনেসের দিকে খুব ঝুঁকছে। তো সেরকম ভাবে আমার মনে হয় প্রথম কথা, মন ভালো রাখতে নিজেদের যেমন একটু একটু করে কিছু কাজ করা যেতে পারে, তার সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকেই একটা মেন্টাল হেলথ চেক আপ খুব দরকার। মানে আমি হয়তো এখন এই মুহূর্তে মনে করছি মনের দিক থেকে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমাদের প্রত্যেকেরই না আজকাল এত বেশি স্ট্রেস, অ্যাংজাইটি সবগুলো রয়েছে, ডিপ্রেশনস রয়েছে, সেখানে অন্তত আমার যদি এই মুহূর্তে খুব প্রবলেম মনে নাও হয়, অন্তত বছরে এক বার একজন থেরাপিস্টের কাছে গিয়ে, কাউন্সিলের কাছে গিয়ে একটু কথা বলা উচিত। এটা না সবার আগে দরকার। সবার প্রবলেম আছে না, তিনি হয়তো অনেকদিন সেশন দেবেন না, তার কিন্তু কিছু কথা সবসময় থাকে যেটা শেয়ার করলে আপনার একটা ক্যাটাসাইজেশন হয়, সেটা খুব দরকার, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে আমরা বলতে পারি যে নিজের হবিসগুলোকে একটু প্রায়োরিটি রাখা, নিজের একটা নিজস্ব সময় রাখা যেখানে আমি একটা পজিটিভ কাজ করব, বা পজিটিভ কিছু মানে কিছু কাজ সেগুলো নিজেদের সাথে যুক্ত রাখা, একটা পজিটিভ এনগেজমেন্ট, যেগুলো আমি ভালো গান গাইতে ভালোবাসতে পারি, কেউ নাচতে ভালোবাসেন, ছবি আঁকা, সেগুলোকে ধরে রাখা। বা ধরুন যেখানে আমি দেখছি যে যেই জায়গাটা আমাকে ভীষণ একটা কষ্ট দেয়, সেই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করা যদি সম্ভব হয়, যে রিলেশনশিপগুলো আমাকে কষ্ট দিচ্ছে। বা ধরুন অনেক সময় থাকে না, আমি বুঝতে পারছি যে এই জিনিসটা আমি পারবো না, সেটা আমার একাডেমিক লাইন হতে পারে, সেটা আমার রিলেশনশিপের জায়গা হতে পারে, প্রফেশন হতে পারে, যেটা পারছি না সেটাকেও অ্যাকসেপ্ট করা। মানে সবকিছুই যে আমি পারবো, হয়তো আমি একটা জায়গায় খুব সাকসেসফুল, মানে সেটা আমি হয়তো একাডেমিক কেরিয়ারে খুব সাকসেসফুল, সেটা রিলেশনশিপে নাও আসতে পারে। আবার রিলেশনশিপে সাকসেসফুল মানে আমি এটা খুব ভালো প্রফেশনাল লাইফে লিড করতে পারবো, তারা কেউ যদি সবকটাই ভালো করতে পারেন ওয়েল অ্যান্ড গুড,
কিন্তু যদি কোনো সেক্টরে অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে দেখেছি তিনি হয়তো পড়াশোনায় খুব ভালো ছিলেন, এবার একটা সার্টেন টাইমের পর হয়তো তিনি মাস্টার্স করার সময় দেখছি তার পড়াশোনা অতটা ভালো হচ্ছে না, বা পড়াশোনার সাথে গানটা হয়তো অতটা ভালো গাইতে পারছে না, প্রচন্ড দুঃখ পাচ্ছে, কারণ আমি তো ওইটা ভালো করি। পৃথিবী লাইফটা না এরকম না যে প্রত্যেকটা সেক্টরেই আমি 100 পাবো। সেইটাকে অ্যাকসেপ্ট করতে পারলে মনে হয় মেন্টাল হেলথ কিছুটা ভালো লাগবে, ভালো থাকবে। আর যদি সেটা অ্যাকসেপ্ট করতে না পারি, সেখান থেকে কষ্ট আসে, তাহলে সেখান থেকে তো থেরাপির সাহায্য নিতে হবে। মানে আমার মনে হয় হ্যাঁ মেডিটেশন, যোগা মুদ্রা বা এই যে ধর মিউজিক থেরাপি, এগুলো তো হেল্প নেওয়া যেতেই পারে, কিন্তু সেগুলোর সাথে সাথে নিজেকে একটু আমার মনে হয় কোথাও কি থেরাপিস্টের সাথে সাহায্য নেওয়াটা মাঝে মাঝে ভীষণ দরকার। মানে আমি তার মানে আমাকে মানে একদম ডাইরেক্ট আমি পেশেন্ট হয়ে গেলাম, আমি রুগী হয়ে গেলাম, আমি সেটা ভাবার কিছু করার নেই। আমরা দেখবে রুটিন চেক আপ তো করি, রুটিন ব্লাড চেক আপ, ব্লাড প্রেশার চেক আপ করছি, রুটিন মাসে মাসে তো কত কিছু চেক আপ করতে যাচ্ছি। মাসে মাসে মন বলে তো একটা বস্তু আছে, মানে তো সেটা একটা চেক আপ না করলে তো সেটা যে কোনো সময় আরো খারাপ হবে। আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। যদি আমরা শরীরটাকেও ধরি, পাশাপাশি মনটাকে যদি গুরুত্ব না দিই, তাহলে তো মানে সেটা সত্যি কথা, তার তো নানা রকম কিছু ঘটতেই পারে। মন ভালো না থাকলে শরীর যতই সুস্থ থাকো তুমি কিছু করতে পারবে না। আর ম্যাডাম মন ভালো না থাকলে কিন্তু ঠিক উল্টো ভাবে শরীরের উপর সেই প্রভাবটা পড়বেই। কিন্তু মন ভালো থাকলে কি, মন ভালো না থাকলে কি আমাদের ঘুম থেকেই তো উঠতে ইচ্ছা করে, সকালেই তো শুরু হয় না সেরকম ভাবে, তাই না? আর ম্যাডাম আপনি মানে তরুণ প্রজন্মকে কি বলবেন, এই যে ওদের এত চাপ, এত উদ্বেগ, সেইটাকে কমানোর জন্য আপনার দিক থেকে কি অ্যাডভাইস থাকবে? হ্যাঁ দেখো, যেটা আমি বলবো যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা মেনলি, বা একটু মানে লেট অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, সেই সময় তো স্বাভাবিক এই যে বলে একটা কেরিয়ারের প্রেশার যাচ্ছে ভীষণভাবে, বাবা মার দিক থেকে বলো বা নিজেদেরও থাকে। সবসময় যে বাবা মা বা টিচারের প্রেশার দিচ্ছেন তা বলবো না, একটি ছাত্রছাত্রী তার নিজের মধ্যেও তিনি একটা প্রেশার ক্রিয়েট করছেন যে আমাকে ভালো করতে হবে। স্বাভাবিক চাকরির যা বাজার, আমি যদি এই র্যাট রেসে না থাকি, অনেক মানে পেশেন্টরা আমাকে যেটা বলেন যে কি করবো, এই র্যাট রেসে তো আমাকে থাকতেই হবে, তা নাহলে আমি কিছু করতে পারছি না। বাবা মা হয়তো বলছে বাবা তুই আর বেশি চাপ নিস না, তুই অসুস্থ হয়ে পড়ছিস। কিন্তু যেটা হচ্ছে কি যে না, যদি প্রেশারটাকে ঠিক মতো ভাবে, প্রথম কথা হচ্ছে আমি কতটা পারবো সেটাকে বুঝতে হবে। মানে কি বলতো, আমার অমুক বন্ধু অমুকটা ভালো পারলো, অমুক অঙ্কটা খুব ভালো পারছে, মানে আমাকেও পারতে হবে সেটা নাই হতে পারে। অন্য অনেক অপশন আছে কেরিয়ারে যেখান থেকে কিন্তু মানে ভালোভাবে শাইন করা যায়, সেটা কিন্তু ফ্যাক্টর হিসেবে দেখতে হবে। প্লাস ওই যে বললাম যে কিছু পজিটিভ জিনিস, মানে যখন আমার পড়াশোনার কেরিয়ারে প্রচন্ড চাপ আছে, তার মানে আমি আমার সমস্ত হবিস ছেড়ে দিলাম, খেলাধুলো ছেড়ে দিলাম, সাঁতার ছেড়ে দিলাম, গান বাজনা ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে পড়তে বসছি, সেইটা করাটা ঠিক না। সেটা করলে আরো ফ্রাস্ট্রেশন আসবে। আর দ্বিতীয়ত ধরো যেখানেই আমার মনে হবে যেটা চাপ অনুভব হচ্ছে, সেটা কেরিয়ারে হতে পারে, এই সময় রিলেশনশিপ ক্রাইসিস খুব যায়, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় নিজেকে ভালো রাখার জন্য একটা কাউন্সিলিং ভীষণ দরকার। মানে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বা তরুণ প্রজন্মের কিন্তু আমার মনে হয় কাউন্সিলিং ভীষণ দরকার। তা নাহলে আমরা কিন্তু এই ফেজটাতে ভীষণ সুইসাইডও দেখি। হ্যাঁ, ভীষণভাবে। এবং কিছুদিন আগে আমি একটা হুয়ের মানে একটা দেখছিলাম ডেটা, সেখানে তো বলছে যে সাংঘাতিক সুইসাইডাল রেট, এবং বিশেষ করে মেডিকেল প্রফেশনের ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু তাদের পড়ার চাপ অনেক বেশি, সেখানে তাদের কম্পিটিশন অনেক বেশি। এবং এটা আমি দেখছি তো প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখছি যে ধরুন যারা এই মেডিকেল প্রফেশনস রয়েছেন বা আইআইটি বলো বা ওনারা এরকম ধরনের বিভিন্ন জায়গায় রয়েছেন, তো সেখানে তো প্রচুর সুইসাইড ঘটছে বিভিন্ন ভালো কলেজের স্টুডেন্টদের মধ্যে দেখছি। তার কারণ হচ্ছে কি, মানে পড়াশোনা পারে না ফাঁকিবাজ স্টুডেন্ট সে সুইসাইড করছে সেরকম কিন্তু না, ভালো ছাত্রছাত্রীও প্রচুর সুইসাইড করে। তার কারণটাই হচ্ছে চাপটা সহ্য করতে পারছে না। কারণ কি, ওই যে সারাক্ষণ আমি একটা চাপ নিয়ে চলছি, চাপটা তো রিলিজ কোনোদিন হয়নি। তো সুতরাং ওই যে আমার মনে হয় যে এই 9, 10, 11, 12 বা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা থেকে লেট অ্যাডোলেসেন্সে কাউন্সিলিং কম্পালসারি হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এখন আমরা দেখুন অনেকে বলে আগে তো হতো না, আগের জীবন আজ থেকে 10 বছর 20 বছর কি 50 বছর আগের অ্যাডোলেসেন্স লাইফ আর এখনকার অ্যাডোলেসেন্স লাইফ আলাদা। সুতরাং আগে মানুষের জীবনই অন্যরকম ছিল, ভাবনা চিন্তা, চাকরির জায়গায় স্ট্রেস সবই কিন্তু অনেক কম ছিল। এখন যে স্ট্রেস ফ্যাক্টরটা বাড়ছে, রিলেশনশিপ ক্রাইসিস বাড়ছে, আজ থেকে অনেক বছর আগে রিলেশনশিপের মধ্যে এত টার্মোয়েল ছিল না। হ্যাঁ, একদম কিছু প্রবলেম ছিল না তা না, কিন্তু এতটা মানে কি বল কমপ্লিকেটেড ব্যাপারগুলো ছিল না। তো সেখান থেকে কাউন্সিলিং এন্ড থেরাপিটা তো এই বয়সে ছেলেমেয়েদের ভীষণভাবে দরকার, বা আমাদের সাপোর্ট দেওয়া দরকার। কারণ এই বয়সে তো সবাই খুব রোজগার করে না যে নিজেরটা নিজে করাবেন, তো তার বাবা মার সাপোর্ট করেই সেটাকে অ্যারেঞ্জ করা উচিত। প্লাস তার সাথে তার হবিসগুলোকে প্রায়োরিটি দেওয়া, বাবা মা তার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করা। মানে দেখো, বাবা মা ওই বয়সে সবসময় বন্ধু হয়ে যেতে পারবেন না, বা তারাও খুব বন্ধু মনে করবে না। হ্যাঁ, মানে কি বলতো, যে অনেক সময় দেখেছি অনেক বাবা মা বলেন আমি তো খুব বন্ধুর মতো মেশার চেষ্টা করছি, কিন্তু মেশার চেষ্টা করলে আপনি তো বাবা মার বন্ধুত্ব থেকে সবটা বেরোতে পারেননি। আর দ্বিতীয়ত হ্যাঁ, আর সেই ছেলে মেয়েটিও যে 17-18 বছর ছেলে মেয়ে, সে তার বাবা মাকে হঠাৎ করে বন্ধু ভাবতে শুরু করতেও একটু সময় লাগে। বাবা মা এবং সন্তানের বন্ধুত্বটা না আমার মনে হয় একটু পরে আসে। হ্যাঁ, আরেকটু লেট অ্যাডোলেসেন্স বা আরেকটু 25-26 বছর বয়স থেকে, একদম 19 এর ছেলে মেয়ে আমি বন্ধু হয়ে
হয়ে গেলাম। এবার কি হয় জানেন তো, বাবা মার ক্ষেত্রে আমি যেটা দেখেছি খুব মজার, বাবা মা কি করে বলে তুই, আমি তোর বন্ধু, তুই আমাকে সব মনের কথা বলে, এবার সেই যে মনের কথাটি বললো তার তখন থেকে বকতে শুরু করে, রাইট এরকম কেন করেছিস। এবার এইটা যদি হয় দুদিন বাদে সেই বন্ধু আর বন্ধু থাকছে না, বন্ধু তো থাকছে না। আবার অনেক বাচ্চাদের মেয়ে এসে বলে বাবা মার সাথে 2 মিনিট কথা বলতে বসছি তো পড়াশোনার বিষয়ে আমার সাথে বাবা মার কোনো কথা হয় না। তো এই জায়গাগুলোর জন্যই কিন্তু আমার মনে হয় যে বাবা মার উচিত যে বন্ধু না হতে পারি, একটা এমন মানুষের মানে একটা এমন মানসিকতার জায়গায় দুজনে আমরা আসবো, এমন কথোপকথনের সন্তানের সাথে আসবো যেখানে সে অন্তত প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। সেই আমার সন্তান যেন আমার কাছে সে খুব ফ্রাস্ট্রেটেড ফিল না করে, সারাক্ষণ মনে না হয় যে একে আমার কিছু দিতে হবে, মানে আমার কেরিয়ারের প্রত্যেকটা রেজাল্ট বা আমাকে উপহার দিতে হবে, এই জায়গাটা যেন সবসময় ছেলে মেয়েদের না থাকে, বা দমবন্ধকর পরিস্থিতি যেন না হয়, বা নিজেদের রিলেশনশিপটাকে বাবা মা একটু ঠিক করতে হবে। মানে অনেক সময় দেখা যায় না সন্তান বাবা মা রিলেশনশিপ নিয়ে এত বেশি কষ্ট পাচ্ছে যেখান থেকে তার লাইফটা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকেও তরুণ প্রজন্মের বাবা মা একটু খেয়াল রাখতে হবে, বা আমি এমন কোনো আচরণ, এমন কোনো অ্যাসোসিয়েশনের সাথে জড়িত নয় যেটা আমার ছেলের মধ্যে বা আমার মেয়ের মধ্যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। বাবা মা যদি ক্লিয়ার না হয় না, সন্তানের মানসিক অসুবিধা আসাটা খুব স্বাভাবিক। এই জায়গাটা আমরা নিজেকে, আমি বলবো বাবা মা হিসেবে একটু অনেস্ট হওয়াটাও দরকার। আমার সন্তান যদি দেখে বাবা বা মা খুব অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করছেন, হ্যাঁ খুব গালিগালাজ দিচ্ছেন, তাহলে সন্তান তো সেটাও শিখবে। বা আমারই কোনো প্রকৃত হবিস নেই, তো বাচ্চাকে আমি কি বলবো তুমি ভালো কাজ করো। যদি বাবা মাকে দেখে সারাক্ষণ মোবাইল নিয়ে অ্যাডিক্টেড, তাহলে সন্তানকে তো আপনি সেটা থেকে বার করতে পারবেন না। সুতরাং বাবা মার একটু পজিটিভ হওয়া উচিত, তাহলে দেখবেন এই তরুণ প্রজন্ম শুধু তাদের ঘরে দোষ চাপালেই হবে না, তারা সেটা দেখে আরো বেশি ইন্টারেস্ট হতে পারবে। আর কাউন্সিলিংটা, থেরাপিটা ভীষণভাবে দরকার। মানে সেখানে কাউন্সিলিং মানে রেজাল্ট ভালো হবে তা না, কিন্তু অনেক সময় বাবা হবে কাউন্সিলিং করলে প্রচুর ভালো রেজাল্ট হবে তা না। কাউন্সিলিং এর পর অনেক সময় দেখেছি যারা আমার কাছে কাউন্সিলিং করিয়েছেন, হ্যাঁ কাউন্সিলিং করার পর রেজাল্ট বেটার হয়েছে, কারণ তার মনের চাপটা রিলিজ হয়েছে। কিন্তু তার মানে কাউন্সিলিং করালে সবাই ফার্স্ট হবে তা কিন্তু নয়। এই জন্য সুতরাং তরুণ প্রজন্মের ক্ষেত্রে এটাই বলার যে নিজের মন খুলে একটা কথা বলার স্পেস থাকে, সেটা থেরাপিস্টের কাছে এসেই হোক, সেটাই হোক, কিন্তু তার সাথে সাথে বাবা মা এবং ফ্যামিলি সেটা সাপোর্ট করা, এবং বন্ধুদের সার্কেলে এমন কোনো জিনিস যেটা নিয়ে ধরো খুব কনফিউশন হচ্ছে, সেটা নিয়ে নিজেরা শুধুমাত্র সেটা সলভে না গিয়ে একজন প্রফেশনাল হেল্প নেওয়া। কারণ এখন তো দেখো যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে তারা অনেক কিছু জানে, অনেক দেখে, সুতরাং তারাও প্রত্যেকেই অনেক ইনফরমেশন পায়। সুতরাং আমার যদি মনে হয় আমি একটা শিক্ষিত ছেলে বা মেয়ে পড়াশোনা করছি, সেই প্রিভিলেজ সোসাইটি থেকেই বিলং করছি যেখানে আমার বাবা মা একটা দামি ফোন কিনে দিচ্ছেন সবকে, তাহলে তারা তো একটা কাউন্সিলিং নিশ্চয়ই এফোর্ড করতে পারবে, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় নিজেরা বন্ধুদের মধ্যে শুধুমাত্র সেইগুলোকে শেয়ার না করে একটা প্রফেশনাল হেল্প নিলে আমার মনে হয় প্রবলেমগুলো অনেক বেশি তাড়াতাড়ি তাদের সলভ। আর ম্যাডাম এই যে সোসাইটির মধ্যে এই যে একটা এই পাগল ট্যাগ দিয়ে দেওয়া বা এই নানা রকম কুসংস্কার মানসিক স্বাস্থ্য নিয়ে বা মানসিক রোগ নিয়ে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা কিন্তু মানে এতদিন বাদে 2025-এ যেখানে টেকনোলজির এইরকম বুম, আমরা এত কিছু মোবাইল রেকর্ড সমস্ত কিছু আমাদের এত উন্নত, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের কথা বা মানসিক রোগের কথা যখন বলবো, অনেকে কিন্তু সেই কারণেই কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছতে চায় না বা সাইকোলজিস্টের কাছে যেতে চায় না, কারণ জানে সে বুলি হবে, জানে এই কথাটা বললেই কিন্তু তাকে কোনো না কোনো ভাবে পাড়ায়, বন্ধুদের মাঝখানে, বাড়িতে, সমস্ত জায়গায় কিন্তু। আর যদি একবার যায় তখনও কিন্তু বুলি হতে হয় অনেক সোশ্যাল গ্যাদারিং এ, ও তুই আজকাল সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিস, বা তুই তো বেশ পাগলই আর কি, এরকম একটা। সেইটা নিয়ে একটু বলুন। এইটা থেকে একটা কথা আমি জাস্ট যোগ করবো, যে আমরা আমাদের ইনস্টিটিউশন থেকেও না অনেক সময় বিভিন্ন মেন্টাল হেলথ ক্যাম্প করি, ঠিক আছে। মজার ব্যাপার যে তুমি দেখবে অনেক জায়গায় ফিজিক্যাল হেলথ ক্যাম্প হয়, ডাক্তার বসছেন চোখের জন্য, দাঁতের জন্য বা অন্যান্য শারীরিক অসুবিধার জন্য প্রচুর ভিড় হয়। তুমি একটা ফ্রি মেন্টাল হেলথ ক্যাম্প করে দেখো, মানুষ আসে না। কারণ কি, আমি ওখানে গেলে আমার সুগার অমুক লিপিড প্রোফাইল চেক আপ হচ্ছে কোথাও, আমি প্রচুর লাইন, প্রচুর মানুষ আসছে, ফ্রিতে হেলথ চেক আপ হচ্ছে, কিন্তু ফ্রিতে মেন্টাল হেলথ চেক আপ তুমি ডেকে লোক পাবে না, কারণ ওইখানে যাওয়ার তো তুই পাগল, ও তার মানে তো কোনো একটা সমস্যা আছে। মানে আমরা অনেকবার মেন্টাল হেলথ ক্যাম্প করেছি, করার চেষ্টাও করি, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে অনেক সময় করেছি, সেটা বিভিন্ন গ্রামেও করেছি, শহরে কলকাতার মধ্যেও করেছি। মানে ফ্রিতে কাউন্সিলিং হচ্ছে, থেরাপি হচ্ছে বললেও মানুষ আসেন না, কারণ তার মানে আমি তো আইডেন্টিফাই হয়ে যাবে আমার প্রবলেম আছে ক্যাম্পে গেলে। কিন্তু আমি যদি আমি যদি কোনো একটা হেলথ ক্যাম্প হচ্ছে যাই, চোখের ডাক্তার আসছে, তো কিছু অসুবিধা নেই, তো গর্বের সাথে যাচ্ছি। রক্তদান শিবির নিশ্চয়ই সবকটা জিনিসেরই প্রয়োজন আছে, কিন্তু রক্তদান শিবিরে যাচ্ছি বা চোখ দেখাতে যাচ্ছি, দাঁত দেখাতে যাচ্ছি, সেখানে লিপিড প্রোফাইল চেক হচ্ছে ফ্রিতে, প্রচুর ঘুরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। কিন্তু যেই মেন্টাল হেলথ চেক আপটা যদি কেউ জানো
মানে অশ্বিন কালের দিকে দেখবেন না বাবা ম্যাডাম ছবি দেবেন না কিন্তু তাহলেই সর্বনাশ, এগুলো তো মাথায় গন্ডগোল হয়েছে। এই যে ট্যাগলাইন আমাদের পাগল হয়ে গেছি, আসলে দেখুন পাগল বলে অ্যাকচুয়ালি তো কিছু হয় না, সবটাই এটা মনের বিভিন্ন স্মৃতি বা স্টেজের উপর ডিপেন্ড করে। কিন্তু মনটা খারাপ হয়েছে বা কিছু হয়েছে তার জন্য আমাকে একটা হেল্প নিতে হচ্ছে, এটা না সাধারণভাবে এখনো আমাদের শিক্ষিতভাবেই যারা আমরা সোকাল শিক্ষা মনে করি শিক্ষিত হয়েছে, ডিগ্রি আছে, সেইখানেই ব্যাপারটা অ্যাকসেপ্টেড হয়নি। তো সেই জায়গায় আমি বলবো যে যতটা অ্যাওয়ারনেস তৈরি করা যায় নিজেদের মধ্যে, যে ঠিক আছে চেষ্টা করি যাই বা আমি যাচ্ছি সেটা বলা, মানে আমার মনে হয় 1 by 1 শুরু করে তবেই হবে। আমি অনেক সময় দেখেছি যে যারা আমাকে দেখাতে আসেন তারা বলেন ফ্ল্যাটের অমুকে যাচ্ছিলাম, ফ্ল্যাটের লোকগুলো কোথায় যাচ্ছে, আমি বলছি চোখ দেখাতে যাচ্ছি। তার কারণ হচ্ছে বলতে লজ্জা পাচ্ছে। এটা যেদিন কাটবে, যে আমার যেমন দাঁত দেখাতে যাই চোখ দেখাতে যাই মনের জন্য চিকিৎসা করে, এটা না হলে হবে না, কারণ অনেক কুসংস্কার এটার সাথে জড়িত রয়েছে। কেউ ভাববে আগের কর্মফল, কেউ বলে হয়তো আমাকে কেউ কিছু টুকটাক করেছে, মানে খুব বিচ্ছিরি ব্যাপার, মানে ও শিক্ষিত মানুষ এটাতে বিশ্বাস করে। পাগল হয়েছি তার কারণ হচ্ছে আমার বোধহয় কেউ কোনো ক্ষতি করে দিচ্ছে, কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ কিছু করেছে। হ্যাঁ, এই যে ব্যাপার এইগুলো থেকেও আমাদের বেরোতে হবে। তো এটা একটা অসুস্থতা, এটার সাথে না অন্য কিছু জড়িত না। মানে যেমন আপনার চোখের সমস্যা, কানের সমস্যা হলেও সেটা আপনার কেউ কিছু করে দিয়েছে বলে হওয়ার দরকার নেই, ঠিক তেমনই মানসিক রোগটা একটা রোগ, সেটাকে রোগ হিসেবে দেখে চিকিৎসা করালেই ব্যাপারটা থেকে আপনি নিশ্চিত হয়। এই অতিরিক্ত ভাবতে গেলেই না আরো ডিসঅর্ডার তৈরি হয়। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমরা পজিটিভ বার্তার তরফ থেকে আজকে ম্যাডামের সাথে কথা বললাম এবং আজকের বিষয়টা আমাদের চমৎকার ছিল যে মনের কিভাবে আমরা যত্ন নেব। ম্যাডাম সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এটা কিন্তু আমাদেরকে আসলে অসুখ হিসেবেই দেখতে হবে, যেরকম অন্যান্য শারীরিক অসুখ হয় সেরকম মনের অসুখ, এবং সেই জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, দরকার পড়লে থেরাপি নিতে হবে, এবং এগুলো কিন্তু কতগুলো স্টেপ বাই স্টেপে হয়, সেগুলোকে কিন্তু ফলো করতে হবে, এবং মাঝখানে কিন্তু এই থেরাপি নিতে নিতে থামিয়ে দিলে চলবে না, সেগুলোর মধ্যে কিন্তু যেগুলো যা ইনস্ট্রাকশন সেরকম অনুযায়ী করতে হবে। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের যত্ন নেবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। থ্যাংক ইউ।